আসসালামু আলাইকুম। আমরা খুব ভালোভাবে ফিল করি আমাদের চ্যানেলে সব শ্রেণীর দর্শকই আছেন। যদি বড় দাগে বলি তাহলে বিএনপি, আওয়ামী লীগ, ইভেন জামাত ইসলামী এবং জাতীয় পার্টির দর্শকরা আমাদের এখানে আছেন। আমি আমার আয়নাঘর নিয়ে আমার একটা অবজারভেশন দিব এবং আমার মনে হয় যারা আওয়ামী লীগ সমর্থক দর্শক তাদের কাছে একটু ব্যথা লাগতেও পারে। বাট আমার যে অবজারভেশন, সাংবাদিকতার যে অভিজ্ঞতা এবং আমরা যে দেখেছি এবং পরবর্তীতে দেখছি, ক্লিয়ার করে বলি যে ডক্টর ইউনূস যে আয়নাঘর উপস্থাপন করেছেন সে আয়নাঘর না। ডক্টর ইউনূসের আয়নাঘর নিয়ে বহু প্রশ্ন আছে, ওই ব্রিগেডিয়ার আজমির আয়নাঘর নিয়ে বহু প্রশ্ন আছে, সেই চকচকে নতুন গামছা আর ডক্টর ইউনূসের সেই ইলেকট্রিক চেয়ার, এগুলো নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তার বাইরেও আয়নাঘর একটা ছিল বলেই আমাদের কাছে ইনফরমেশন এবং আমরা ভালোভাবেই জানি। এবং এই আয়নাঘরটা কোন সুস্থ সবল মানুষ তার পক্ষে আয়নাঘর সিস্টেমটা, আয়নাঘর যে একটা বন্দোবস্ত, এইটা মেনে নেওয়া সম্ভব না। বিশেষ করে এই আয়নাঘর থেকে এখান থেকে মানুষকে ভিন দেশে বা ভারতে নিয়ে ফেলে আসা, এসব কর্মকাণ্ড দেখা গেছে এবং বিভিন্ন ক্ষেত্রেই, একটা দুটো ক্ষেত্রে না, এবং এই কর্মগুলাই একটা জায়গাতে আওয়ামী লীগকে ভুল করতে বাধ্য করেছে। আজকে একজন উদাহরণ দিয়ে বললো যে আপনার নাক সমান পানি হলে আপনি দম বন্ধ হয়ে মারা যাবেন, আর সেটা যদি 40 ফুট পানির নিচেও যান আপনি দম বন্ধ হয়ে মারা যাবেন। আওয়ামী লীগের পাপ অন্যায়টা সেই নাক সমান পানি পর্যন্ত উঠে গিয়েছিল এবং যাতে করে সেই ধরনের এই আয়নাঘর টাইপের কিছু ঘটনার কারণে তাদের প্রতিপক্ষের যে ক্ষোভ, যে আক্রোশ, সেটা, এবং এটা কারা কারা করেছে, আপনি যদি বলেন যে এটা সম্পূর্ণ শেখ হাসিনা করেছে, আমি তো এটা মানতে রাজি না। এটা কিছু অতি উৎসাহী লোকজন, ডিজিএফআই বলেন বা অন্যান্য সংস্থার বলেন, বা শেখ হাসিনার ডানে বামে থাকা প্রতাপশালী পরাক্রমশালী কিছু লোক বলেন, ইভেন রাজনৈতিক মানে খুব রাজনৈতিক বিরোধিতার বাইরেও ব্যবসায়িক প্রয়োজনেও কেউ কেউ এই আয়নাঘরকে নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগ আমলে ব্যবহার করেছে। বাট সে আয়নাঘর নিয়ে এখন নতুন খবর সামনে আসছে। আমি দুইটি পত্রিকার খবরকেই আমি গুরুত্ব দিয়ে পড়েছি এবং গুরুত্ব দিয়ে পড়ার পর আমার কাছে কোথায় যেন একটা একটুখানি খটকা তৈরি হয়েছে। এবং খটকা তৈরি হওয়ার যথেষ্ট কারণও আছে, বুঝিয়ে দেওয়ার মতো কারণ না, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। একটা খবরের যেখানে হেডলাইনই করেছে কালের কণ্ঠ পত্রিকা, যে তারা বলছে, কালের কণ্ঠ, যে আয়নাঘর চিফ প্রসিকিউটর তার বরাদ দিয়ে 1/11-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল। চিফ প্রসিকিউটর 1/11-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল। 1/11-র আগের সরকার ছিল বিএনপি, তাহলে তখন আয়নাঘর ছিল না। তারপরে 1/11-তে যদি তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়ে থাকে, তাহলে আয়নাঘরের উৎপত্তি হচ্ছে 1/11-র সময়, আওয়ামী লীগের সময় না। আওয়ামী লীগের উপর একতরফা আয়নাঘরের কথা যেটা বলা হয়েছে, এইটা থেকে তাহলে তার একটা দায় মুক্তি ঘটে। মানে এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া। এই অস্বাভাবিক প্রক্রিয়াটা তাদের আগের আরো একটি মিলিটারি ব্যাক সরকার, তারা এটা করে গিয়েছিল এবং সেইটা পরবর্তীতে আওয়ামী লীগেরই সুবিধাবাদী কিছু লোক তারা এটাকে মেনটেন করেছে। প্রথম আলো অবশ্য একটু অন্যভাবে লিখেছে। আমি কালের কণ্ঠ থেকে আগে একটু আপনাদেরকে পড়ে শোনাই। 1/11-র সময় তারেক রহমানকে ডিজিএফআই এর আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি আমিনুল ইসলামের বরাত দিয়ে কালের কণ্ঠ পত্রিকা বলছে, এই ঘটনার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছেন বলে জানান তিনি। আমিনুল ইসলাম যদি সত্যিকার অর্থে বলে থাকেন যে আয়নাঘরের উৎপত্তি 1/11 সরকারের সময়, তাহলে এই আয়নাঘর সম্পর্কে ধারণা আরো কিছু বদলে যায়। মানে একতরফা আওয়ামী লীগের হাত দিয়ে আয়নাঘর, আওয়ামী লীগের আয়নাঘর, সেইটার মধ্যে একটা নতুন বিশ্বাসের সূত্র হয় এবং আগের বিশ্বাসের চির ধরে কিনা। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর এই কথা বলেন। তিনি বলেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দী করে রাখা হয়েছিল, সেই সেলগুলো অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু বিচার বহির্ভূত কাউকে আটক রাখা যাবে না। এসব ঘটনায় অনেকের বিচার চলছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই গেল কালের কণ্ঠের খবর। কিন্তু প্রথম আলো এই খবরটাকে আবার একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। প্রথম আলো বলছে, জেআইসিতে 1/11-র সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর, এই নিউজটার ভেতরে একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে সেটা জানানোর জন্য এই নিউজটা পড়বো কিছুটা অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 1/11 সময়ে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্যাতনের তথ্য বিভিন্ন সাক্ষীর বর্ণনায় পাওয়া গেছে। পর্যায়ক্রমে এগুলো বিচারে রিফ্লেকশন হবে। তিনি ওই ডিজিএফআই সেল পরিদর্শন করে এটা বলছেন। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের অংশ হিসাবে আজ আমরা ডিজিএফআই কমপ্লেক্সের ভেতরে জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছি। এই জেআইসি নামক প্রতিষ্ঠানটি ছিল মানুষকে ধরে এনে বন্দি করে রেখে তাদের উপর অত্যাচার নির্যাতন একটা সেল, যেটা পরবর্তী সময়ে আয়নাঘর হিসেবে পরিচিত। মানে যেই সেলটা 111 এর সময় ছিল, এই সেলটাই পরবর্তী সময়ে আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে বলে চিফ প্রসিকিউটর বলছে বলে প্রথম আলো লিখছে। সেখানে বন্দীদের ধরে এনে অমানবিকভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্যে দিয়ে কিছুটা অনুভব করা গেছে। এই আয়নাঘর যদি শেখ হাসিনার হাত দিয়ে, শেখ হাসিনার শাসনামলে তার লোকজনের হাত দিয়ে উৎপত্তি না হয়, আয়নাঘর ব্যবহার তো হওয়াটা অন্যায়, ব্যবহারটা যেটা হয়েছে আমি শুরুতেই বলেছি যে এটা ব্যবহারটা অন্যায়, কিন্তু উৎপত্তি যদি 111 গভর্নমেন্টের সময় তৈরি করা হয়, 111 গভর্নমেন্ট তারেক রহমান শুধু একার জন্য কি আয়নাঘর তৈরি করেছিল নাকি সে সময় আরো কেউ নির্যাতিত হয়েছে, আরো কেউ গুম হয়েছে? তাহলে এই সরকার যদি তারেক রহমানের সে সময় নির্যাতনের বিচার করে, তাহলে সে সময় আর কাকে কাকে তৎকালীন 111 সরকারের আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল সেটাও বের হওয়া প্রয়োজন। এবং তাতে করে এই প্রশ্ন ওঠে কিনা যে 111 গভর্নমেন্ট তো আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই তারা জেলে ভরেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে। সেই সময় কি আওয়ামী লীগের লোকজন তাহলে তৎকালীন 111 সরকারের আয়নাঘরে গিয়েছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।